সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। 30শে মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিব অভিযানের দ্বিতীয় গল্প, সদাশিবের অগ্নিকাণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30শে মার্চ, মৃত্যু 1970-এ। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। 1951 সালে রাজশেখর বসু তাকে শিবাজিকে নিয়ে একটি গল্প লেখার জন্য অনুরোধ করেন, আর সেই অনুরোধেই শুরু হয় সদাশিবের অভিযান। সদাশিবকে নায়ক করে মোট 5টি গল্প তিনি রচনা করেন, যার মধ্যে দ্বিতীয় গল্প সদাশিবের অগ্নিকাণ্ড। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস 4র্থ খণ্ড থেকে। প্রধান চরিত্রে সদাশিব ও শিবাজি। গল্প পাঠে দীপ, সোমক। গল্পের সূত্রধার মীর। এর আগের পর্বে আপনি শুনেছেন সদাশিবের প্রথম অভিযান, সদাশিবের আদিকাণ্ড। সেই গল্পে আপনি শুনেছিলেন সদাশিবের গ্রাম থেকে পালিয়ে যাওয়া ও শিবাজির সঙ্গে দেখা হওয়া এবং তারপর তার শিষ্য হয়ে ওঠার গল্প। শুরু হচ্ছে সদাশিবের অগ্নিকাণ্ড। তোরনা দুর্গে সদাশিবের বর্ষাকালটা ভারী আনন্দে কাটল। সে জীব মাহালার কাছে তলোয়ার খেলা শেখে, দুর্গের কাজকর্ম করে। শিবাজির মা জিজাবাই তাকে স্নেহ করেন, নিজের হাতে খাবার তৈরি করে তাকে খেতে দেন। দুর্গে তার সমবয়স্ক জোয়ান অনেক আছে, তাদের সঙ্গে সদাশিবের ভাব হয়েছে। এই যেন একটা প্রকাণ্ড পরিবার, সকলে সকলের আপনজন, সকলে সকলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সকলে যুদ্ধে যাবার জন্য উদ্গ্রীব। এখন বর্ষার এই 3 মাস কাটলে হয়। মহারাষ্ট্র দেশে বৃষ্টি বেশি হয় না। বর্ষাকালে পশ্চিম সমুদ্র থেকে মেঘ এসে পাহাড়ে আটকে যায়, মহারাষ্ট্র দেশে ঢুকতে পারে না। যে 2-4টে মেঘ কোনো রকমে ঢুকে পড়ে তাতে অল্প বৃষ্টি হয়, কিন্তু পাহাড়ি নদীগুলোতে তখন জলের তোড় বেড়ে যায়। তখন সৈন্য সেপাই নিয়ে ঘুরে বেড়ানোর বড় অসুবিধে। তাই বর্ষাকালে কেউ যুদ্ধ করতে বেরোয় না। দুর্গের মধ্যে কিংবা তাঁবু ফেলে 3টে মাস কেটে যায়। সদাশিব দুর্গের চূড়া থেকে যখন বাইরের দিকে তাকায়, তখন দেখতে পায় চারিদিকের পাহাড় আর উপত্যকার গায়ে সবুজ রং ধরেছে। কোথাও পাহাড়ের গা দিয়ে ঝর্ণা ঝরে পড়ছে। পাহাড় পেরিয়ে সদাশিবের দৃষ্টি নিজের গ্রামের দিকে চলে যায়। ওই ওদিকে তার গ্রাম। গ্রামে কুঙ্কু আছে। কি করছে সে এখন? ক্রমে বর্ষা শেষ হয়ে এলো, নদীর জল নেমে যাচ্ছে। সকলের মনে উৎসাহ। দশেরার দিন হচ্ছে যুদ্ধযাত্রার দিন। সেদিন সকলে সকলকে তিলক পরায়, কাঞ্চন গাছের পাতা পরস্পরকে দিয়ে ইষ্ট কামনা করে। তারপর হর হর মহাদেব বলে যুদ্ধ করতে বেরোয়। সেই দশেরার দিন আর বেশি দূর নয়, মাত্র 5 দিন। সেদিন দুপুরবেলা আকাশের মেঘ হালকা হয়ে গিয়েছিল। ধোঁয়া ধোঁয়া মেঘের ফাঁকে ভিজে রৌদ্র বেরিয়ে পড়েছিল। দুর্গের ছাদের ওপর জিজাবাই আর শিবাজি
পাশা খেলতে বসেছিলেন। বাজি রেখে খেলা হচ্ছে। মা বলছেন, শিবা, তুই যদি আমাকে হারাতে পারিস আমি তোকে দুধি হালুয়া খাওয়াবো, আর যদি হেরে যাস আমাকে নতুন দুর্গ গড়ে দিবি। দুর্গের নাম রাখবো রায়গড়। শিবাজি বলছেন, বেশ, চলে এসো, দুধি হালুয়া খেতে আমি খুব ভালোবাসি। খেলা আরম্ভ হয়েছে। শিবাজির দুই বন্ধু তানাজি মালুসরে আর জেসাজি কঙ্ক পাশে বসে খেলা দেখছেন। সদাশিবও ছাদে আছে। সে তার প্রিয় তলোয়ারটি নিয়ে ছাদে এসেছে। তলোয়ারটি তার চোখের মণি। এক দণ্ডের জন্য চোখের আড়াল সে করে না। সে মাঝে মাঝে এসে পাশা খেলা দেখছে, তারপর উঠে গিয়ে ছাদের আলসের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো সন্তর্পণে তলোয়ারটি খাপ থেকে বার করে দুপাক ঘুরিয়ে নিচ্ছে। অল্প সময়ের মধ্যে সে খুব ভালো তলোয়ার খেলা শিখেছে। তার মন আর ধৈর্য মানছে না। কবে সে সত্যিকারের যুদ্ধে তলোয়ার চালাবে? ওদিকে খেলা চলছে আর এদিকে সদাশিব আলসের পাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখতে পেল দূরে একজন সওয়ার ঘোড়া ছুটিয়ে দুর্গের দিকে আসছে। সদাশিব এক দৃষ্টে চেয়ে রইল। কালো রঙের ঘোড়া, সওয়ারের গায়ে লোহার সাঁজোয়া, রৌদ্রে কেমন ঝলমল করছে। তীর বেগে ঘোড়া ছুটিয়ে সওয়ার আসছে। সদাশিব হাঁক দিয়ে বলল, শিবারাও, একজন সাঁজোয়া পরা ঘোড়সওয়ার আসছে। শিবাজি পাশার দান ফেলতে যাচ্ছিলেন। এক লাফে এসে আলসের কাছে দাঁড়ালেন। তাঁর দুই বন্ধু ছুটে এলেন। সদাশিব আঙুল দেখালো, ওই যে। শিবাজি চোখের ওপর হাত আড়াল করে কিছুক্ষণ অশ্বারোহীকে দেখলেন। এখনো অশ্বারোহী অনেক দূরে, তার মুখ চোখ দেখা যাচ্ছে না। তারপর শিবাজি তানাজির দিকে ফিরে বললেন, রত্নাজি মনে হচ্ছে না রে তানা? তানাজি সওয়ারের দিকে তাকিয়ে বললেন, রত্নাজি ছাড়া আর কে হতে পারে? ওই তো হাত নাড়ছেন আমাদের দেখতে পেয়ে, রত্নাজি বটে। দুর্গচূড়া থেকে এরাও হাত নাড়লেন। শিবাজি বললেন, তানা, তুই যা, রত্নাজিকে এখানে নিয়ে আয়, নিশ্চয়ই জরুরি খবর আছে। তানাজি ছাদ থেকে নেমে গেলেন। জেসাজি বাইরের দিকে তাকিয়ে থেকে বললেন, বাহ, সুন্দর ঘোড়াটা। রত্নাজি এমন ঘোড়া পেল কোথায়? শিবাজি হেসে বললেন, নিশ্চয়ই চুরি করেছে। জিজাবাই ডেকে বললেন, কি দেখছিস রে শিবা? শিবাজি মার কাছে ফিরে গিয়ে বললেন, মা, রত্নাজি আসছে, বোধ হয় গুরুতর খবর আছে। আমি তবে যাই রে, রত্নাজির জন্য খাবার তৈরি করে গিয়ে। তোরা এখানেই থাকবি তো? হ্যাঁ মা। জিজাবাই নেমে গেলেন। শিবাজি আর জেসাজি সেইখানে বসলেন। সদাশিব পেছনে বসল। সে আস্তে আস্তে বলল, শিবারাও, রত্নাজি কে? শিবাজি অসমাপ্ত পাশা খেলার ঘুঁটিগুলো কৌটোয় তুলে রাখতে রাখতে বললেন, রত্নাজি আমার গুপ্তচর। সে পদাতিক সৈনিক সেজে বিজাপুরি ফৌজের সঙ্গে আছে। ব্যাপার বুঝে সদাশিব চমৎকৃত হয়ে উঠল। শুধু তলোয়ার ঘোরানো নয়, দেশ উদ্ধার করতে হলে আরও অনেক কাজ করতে হয়। কিছুক্ষণ পরে রত্নাজিকে নিয়ে তানাজি এলেন। শিবাজি উঠে রত্নাজিকে আলিঙ্গন করলেন। রত্নাজির বয়স আন্দাজ 30 বছর, মজবুত চেহারা, মুখে দাড়ি গোপ আছে। জেসাজি তাকে আলিঙ্গন করলেন। রত্না, এমন ঘোড়া কোথায় পেলে? রত্না হেসে উঠল, বলল, সেনাপতির লিয়াকত খার ঘোড়া। সেনাপতির অনেকগুলো ভালো ঘোড়া আছে। আমার উপর হুকুম হয়েছিল ঘোড়াগুলোকে সকাল বিকেল টহল দেওয়াবার। তা আমি আজ সকালবেলা সবচেয়ে ভালো ঘোড়াটার পিঠে চড়ে চলে এলাম। ভালো করেছ। সকলে হাসল। তারপর শিবাজি গম্ভীর হয়ে বললেন, এবার আসল খবর বলো। রত্নাজি বলল,
না না, আসল খবর ভালো নয়। বিজাপুরে 7,000 ফৌজ তোরনা দুর্গ অবরোধ করতে আসছে। ওরা খবর পেয়েছে তুমি বর্ষার সময় তোরনা দুর্গে আছো, তাই বর্ষা শেষ হবার আগেই বেরিয়েছে। ওদের মতলব তোমাকে দুর্গ থেকে বেরোতে দেবে না, দুর্গ ঘেরাও করে কামান দিয়ে দুর্গ চুরমার করে দেবে। ওদের সঙ্গে 20টা কামান আর 100 পিপে বারুদ আছে। খবর শুনে 3 বন্ধু গালে হাত দিয়ে বসলেন। অনেকক্ষণ পরে শিবাজি মুখ তুলে বললেন, ওরা এখন কত দূর? রত্নাজি বলল, সকালবেলা তো 15 ক্রোশ দূরে ছিল, সঙ্গে কামান আছে, তাই আস্তে আস্তে আসছে। আমার বিশ্বাস কাল দুপুরবেলা এসে পৌঁছবে। 15 দিন আগে আমরা বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি তাই জানতাম না। কেবল সেনাপতি লিয়াকত খাঁ তার 4-5 জন পার্শ্বদ জানত। কাল রাত্রে সেনাপতির তাঁবুতে মজলিস বসেছিল, মুরগি আর সিরাজই চলছিল। আমি কানাতের বাইরে পাহারায় ছিলাম। ওদের কথা শুনে জানতে পারলাম তোরনা দুর্গে তোমাকে ঘেরাও করতে আসছে। ব্যাস, আজ সকালে কেউ জেগে উঠবার আগে আমি বেরিয়ে পড়লাম। শিবাজি আবার চিন্তামগ্ন হয়ে পড়লেন। সদাশিব ভাবতে লাগলো, কি সর্বনাশ! 7,000 ফৌজ, সঙ্গে কামান। কি করে শিববারাও রক্ষা পাবেন? কি করে দুর্গ রক্ষা পাবে? হে মা ভবানী, আমাকে বুদ্ধি দাও, যেন শিবাজি মহারাজকে রক্ষা করতে পারি। অনেকক্ষণ পরে শিবাজি কথা বললেন। বন্ধুদের দিকে চেয়ে বললেন, তোমরা কি বলো, এখন উপায় কি? তানাজি বললেন, তুমি বলো, কারণ তুমি যা বলবে সেটাই হবে। শিবাজি তখন বলতে আরম্ভ করলেন, তোরনা দুর্গে এখন মাত্র 250 যোদ্ধা আছে। 250 লোক নিয়ে 7,000-এর বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। ওদের সঙ্গে কামান আছে, আমাদের একটা বন্দুক পর্যন্ত নেই। এই অবস্থায় উপায় কি? 2টো রাস্তা আছে। এক, দুর্গ ছেড়ে পালানো, তাতে প্রাণ বাঁচবে বটে, কিন্তু দুর্গ ওদের দখলে চলে যাবে। দ্বিতীয় রাস্তা, দুর্গের তোরণ বন্ধ করে বসে থাকা, কিন্তু ওদের সঙ্গে 20টা কামান আছে। তোরনা ছোট দুর্গ, ওরা কামান দেখে দুর্গ ধুলো করে উড়িয়ে দেবে। শিবাজি চুপ করলেন। সকলে তার মুখের দিকে চেয়ে রইল। শেষে জেসাজি বললেন, এছাড়া অন্য রাস্তা নেই? শিবাজি প্রশ্ন করলেন, এই 2টো রাস্তার একটাও তোমাদের তাহলে পছন্দ নয়? সকলে একসঙ্গে মাথা নাড়লেন। না 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 না, এটা হবে না। শিবাজি তখন একটু হেসে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন আমাদের একমাত্র ভরসা বারুদের পিপে। সবাই অবাক। বারুদের পিপে? ওদের সঙ্গে 100 পিপে বারুদ আছে। সেই বারুদই এখন আমাদের ভরসা। তানাজি বললেন, বারুদ আমাদের ভরসা? কি বলছো তুমি? কিচ্ছু বুঝতে পারছি না। বুঝে বলছি, শোনো। এই বলে শিবাজি দ্রুত কণ্ঠে তার মতলব প্রকাশ করে বললেন। শুনে সকলের চোখ উৎসাহে জ্বলজ্বল করে উঠল। তানাজি নিজের উরুতে প্রচন্ড চড় মেরে বললেন, আমি যাব। জেসাজি বললেন, তোর যে প্রকাণ্ড চেহারা, তোকে মানাবে না, আমি যাব। রত্নাজি করুণ সুরে বললেন, আমাকে দেখলেই যে চিনে ফেলবে, নইলে তো আমি যেতাম। তোমাদের কাউকে দিয়ে হবে না। তানাজি বললেন, তবে কি তুমি যাবে নাকি? না না, সে হবে না, তোমাকে আমরা যেতে দেব না। শেষকালে যদি... না, আমি যাব না, যাবে সদাশিব। সদাশিব শিবাজির পেছনে বসে শুনছিল। সে চমকে উঠল। আমি? শিবাজি তাকে সামনে টেনে এনে বললেন, সদাশিব দেখতে ছোটখাটো, এখনো ভালো করে গোঁফ বেরোয়নি। তাছাড়া ওর বুদ্ধি আছে। এই কাজ যদি কেউ পারে তো সদাশিব।
আনন্দে সদাশিবের বুক নেচে উঠল। সে বলল, রাজা, কি করতে হবে আমাকে শিখিয়ে দাও। শিবাজি তখন সদাশিবকে শেখাতে আরম্ভ করলেন। পরদিন ভোরবেলা, তখনও সূর্যোদয় হয়নি। দুর্গের লৌহ কপাট একটু ফাঁক হল। ভেতর থেকে বেরিয়ে এলো সদাশিব আর এক পাল ছাগল। কবাট আবার বন্ধ হয়ে গেল। সদাশিবের গায়ে ছেঁড়া ময়লা জামা কাপড়, তার ডান হাতে পাঁচন বাড়ি, পাঁচন বাড়ির মুঠ লোহা দিয়ে বাঁধানো, বাঁ হাতে নারকেল ছোবড়ার লম্বা দড়ি গোল করে পাকানো। সে একবার পেছন ফিরে দুর্গদ্বারের দিকে তাকালো, তারপর ছাগলের পেছন পেছন চলল। দুর্গে গোটাকুড়ি ছাগল থাকে, কারণ মা জিজাবাই ছাগলের দুধ খান। একটা ছোট ছেলে রোজ ছাগলগুলোকে চড়াতে নিয়ে যায়, কিন্তু আজ সে আসেনি। তার বদলে সদাশিব ছাগল চড়াতে বেরিয়েছে। ছাগলগুলো লাফাতে লাফাতে ম্যা ম্যা করে ডাকতে ডাকতে চলল। দুর্গের কাছে পিঠে ঘাস বা ঝোপঝাড় নেই, পাথর ছড়ানো মাটি। তারপর ক্রমে ঘাস গজাতে শুরু করেছে। সমতলে নেমে এলে শুধু ঝোপঝাড় নয়, দু চারটে বড় গাছও দেখা যায়। বর্ষার জলে সব সবুজ হয়ে উঠেছে। ছাগলগুলো সেই জঙ্গলের মধ্যে ঢুকে চড়তে লাগে। সূর্য উঠল। আজ আকাশে বেশি মেঘ নেই। সদাশিব ছাগলের সঙ্গে সঙ্গে ঘুরছে, আর তার চোখ দুটো চারদিকে ঘুরছে। যেদিক থেকে কাল দুপুরবেলা রত্নাজি ঘোড়ায় চড়ে এসেছিল, সেই দিকে তার চোখ বারবার যাচ্ছে, কিন্তু সেদিকে এখনো মানুষের সাড়া শব্দ নেই। পেছনে দুর্গের কালো মূর্তি আকাশের গায়ে মাথা তুলেছে। সব ঘিরে শুয়ে আছে উঁচু নিচু পাহাড়ের সারি। নিস্তব্ধ সকাল। ক্রমে বেলা বাড়তে লাগলো। ছাগলেরা ঝোপঝাড় খেতে খেতে এগিয়ে চলেছে। সদাশিব তাদের পেছনে আছে। দু একটা ছাগল যখন এদিক ওদিক ছিটকে পড়ছে, তখন তাদের তাড়িয়ে দলে ফিরিয়ে আনছে। সদাশিব গাঁয়ের ছেলে, ছাগল চড়ানো তার কাছে নতুন কিছু নয়। ছাগল চড়াতে চড়াতে সে বেশ খানিকটা দূরে চলে এলো। মাঝে মাঝে রোদ ফুটে বেরোচ্ছে, আবার মেঘের আড়ালে ঝাপসা হয়ে যাচ্ছে। পাহাড়ের গায়ে মেঘের ছায়া ওঠানামা করছে। মাটিতে অসংখ্য পাথরের টুকরো পড়ে রয়েছে, তার মধ্যে চকমকি পাথর আছে। সেগুলো সূর্যের আলো লেগে ঝকমক করে উঠছে। সদাশিব এক টুকরো নুড়ির মতো চকমকি পাথর হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার মুখে একটু হাসি ফুটল। সে নুড়িটা কোমরে গুঁজে নিয়ে আবার ছাগলের পেছনে চলল। সূর্য মাথার ওপর উঠেছে। সদাশিব ছাগলের পাল নিয়ে দুর্গ থেকে প্রায় ক্রোশখানেক দূরে চলে এসেছে। এমন সময় পাহাড়ের দিক থেকে আওয়াজ শুনে সে কান খাড়া করল। আওয়াজ নয়, আওয়াজের প্রতিধ্বনি। গ্রীষ্মকালে শুকনো ঘাসের উপর দিয়ে যখন দুপুরবেলা গরম হাওয়া বয়ে যায়, তখন যেরকম শব্দ হয়, সেই রকম শব্দ। বিজাপুরের ৭,০০০ ফৌজ আসছে। তখনও তাদের চোখে দেখা যাচ্ছে না,
কিন্তু তারা আসছে। আরো খানিকক্ষণ পরে তাদের দেখা গেল ওই দূরে পাহাড়ের ফাঁক থেকে পিলপিল করে বেরোচ্ছে। আগে আগে আসছে ঘোড়সাওয়ারের দল, তার পেছনে পদাতিক, তারপরে 20টা গরুর গাড়ির ওপর 20টা কামান। প্রত্যেক গরুর গাড়ি টানছে 8-10টা বলদ। তারপর আরো অগুন্তি গরুর গাড়িতে তাঁবু, রসদ, আরো কত কি। একসঙ্গে এত মানুষ সদাশিব জীবনে কখনো দেখেনি। সে চোখ গোল করে তাকিয়ে রইল। তার বুক দূর দূর করে উঠল। সে মনে মনে মা ভবানীর নাম স্মরণ করল। মা ভবানী রক্ষা করো, মা শক্তি দাও, শক্তি দাও, মা ভবানী রক্ষা করো, রক্ষা করো মা, মা ভবানী জয় মা। তারপর ছাগলগুলোকে একটা ঝোপের মধ্যে জড়ো করে চুপটি করে বসে রইল। বেলা 3 প্রহরে বিজাপুরী সৈন্য তোরনা দুর্গের সামনে থানা দিয়ে বসল। দুর্গের কাছে গেল না, কারণ দুর্গে যদি বন্দুক থাকে তবে পাল্লার বাইরে থাকাই ভালো। দুর্গদ্বার থেকে 300 গজ দূরে চক্রাকারে ঘিরে বসল। অসংখ্য তাঁবু দেখতে দেখতে খাড়া হল। তাদের মাঝখানে সেনাপতির প্রকাণ্ড শিবির। চারদিকে লোক লস্কর, হুকুমবরদার, খানসামা পিলপিল করতে লাগল। কড়কড় কড়কড় শব্দে নাকাড়া বেজে উঠল। ছাউনির পেছন দিকে বাবুর্চিখানা, সেখানে 7000 সেপাইয়ের রান্না চলল। সেনাপতির শিবিরের সামনে দিওয়ান পাতা রয়েছে। পুরু গালিচার উপর বড় বড় তাকিয়া। লিয়াকত খান তাকিয়ায় ঠেস দিয়ে বসে গড়গড়া টানছেন। তিনি বয়স্ক ব্যক্তি, ঝানু সেনাপতি। গড়গড়া টানতে টানতে তিনি দুর্গের দিকে তাকিয়ে আছেন। দুজন পার্ষদ হাঁটু মুড়ে তার সামনে বসে আছে। সেনাপতি ক্লান্ত, মাঝে মাঝে 2-1টা কথা বলছেন। লিয়াকত খান দুর্গের দিক থেকে চোখ নামিয়ে বললেন, পাহাড়ি ইঁদুর খাঁচায় ধরা পড়েছে, পালাতে পারেনি। একজন পার্ষদ বললেন, পালাবার সময় পাইনি, পালালে কিল্লার দরজা খোলা থাকতো। সেনাপতি বললেন, ও থেকে কিছু বলা যায় না। শিবাজি ভয়ানক ধূর্ত। 2জন লোককে কেল্লায় রেখে বাকি সকলকে নিয়ে পালাতে পারত, কিন্তু পালায়নি, দুর্গেই আছে। আমি চরের মুখে খবর পেয়েছি। অন্য পার্ষদ জিজ্ঞাসা করলেন, আর সেই বেঈমান ঘোড়া চোরটা? সেনাপতির মুখ লাল হয়ে উঠল। তিনি বললেন, সে হারাম খোর কুত্তাটা শিবাজির গুপ্তচরই বটে। কাল দুপুরবেলা কেল্লা এসেছে। শিবাজি খবর আগেই পেয়েছে, কিন্তু লুটের মাল নিয়ে পালাবার সময় পায়নি। এখন আর যাবে কোথায়? সবাইকে একসঙ্গে তোপের মুখে উড়িয়ে দেব। এমন সময় একজন জোয়ান ফৌজদার এসে সেলাম করে দাঁড়ালো। বলল, হজরত, বারুদের পিপে ছাউনির পিছন দিকে কানার ঢাকা দিয়ে রাখা রয়েছে। কামানগুলো এখনো গরুর গাড়ি থেকে নামানো হয়নি। এখন কি করতে হবে হুকুম করুন। সেনাপতি পশ্চিম আকাশের দিকে তাকালেন। সূর্যাস্তের বেশি দেরি নেই। তিনি বললেন, আজ সন্ধে হয়ে এলো, কামান গরুর গাড়ি থেকে নামাবার দরকার নেই। কাল সকালে দুর্গের সামনে কামান বসাবো। আজ আর কোনো কাজ নেই, তোমরা আরাম করো গিয়ে। তবে হ্যাঁ, রাত্রে যেন পাহারা পুরো দস্তুর থাকে। জো হুকুম। ফৌজদার সেলাম করে চলে গেল। সেনাপতি কিছুক্ষণ বসে গড়গড়া টানলেন। তারপর হঠাৎ পাশের দিক থেকে মিহি গলার ম্যা ম্যা শব্দ শুনে চমকে উঠলেন। তার সঙ্গে সেপাইদের হাসির হল্লা।
শব্দটা তার দিকেই এগিয়ে আসছে। তিনি চোখ পাকিয়ে তাকালেন। কি ব্যাপার? অল্পক্ষণ পরেই দেখা গেল 2 সারি তাঁবুর মাঝখান দিয়ে একপাল ছাগল আসছে। তাদের পেছন পেছন একজন সিপাহী একটা ছোট ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসছে। তাদের আশেপাশে একদল সিপাহী হাসতে হাসতে আসছে। তাঁবুতে ছাগলের পাল! মজা দেখবার জন্য সিপাহীরা সঙ্গে চলেছে। যে সিপাহী সদাশিবের কোমরে ছাগল দড়ি বেঁধে নিয়ে আসছিল সে সেনাপতির সামনে এসে সালাম করে দাঁড়ালো। সেনাপতি বললেন, কাণ্ডটা কি? ছেলেটা কে? ছাগল কোত্থেকে এলো? সিপাহী বলল, হযরত, এই ছেলেটা ছাগলগুলোকে নিয়ে ছাউনির পশ্চিম দিকের জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। ম্যা ম্যা শব্দ শুনেই আমি ওকে গিয়ে ধরিয়েছি। শাবাশ! সেনাপতি তার বড় বড় চোখ সদাশিবের দিকে ফিরিয়ে মোটা গলায় বললেন, এই তুই কে রে? সদাশিব ভ্যাঁ করে কেঁদে ফেলল। যেসব সিপাহী মজা দেখতে এসেছিল তারা হো হো করে হেসে উঠেই আবার চুপ করে গেল। সেনাপতির সামনে হাসলে গোস্তাখি হয়। সেনাপতি দেখলেন ছেলেটার বয়স 14-15 বেশি নয়। তার সামনে এসে খুব ভয় পেয়েছে। তিনি গলার আওয়াজটা একটু নরম করে বললেন, ভয় নেই, তুই ছাগল কোথায় পেলি? সদাশিবের কান্না একটু কমল। সে বলল, দুর্গের ছাগল, আমি চড়াই। সেনাপতি তখন তাকে জেরা আরম্ভ করলেন। তুই দুর্গে থাকিস? হ্যাঁ। শিবাজি দুর্গে আছে? হ্যাঁ আছে। আর কে আছে? আরো 200-300 লোক আছে। কাল বাইরে থেকে দুর্গে কোনো লোক এসেছিল? আমি জানি না, আমি ভোরবেলা ছাগল চড়াতে বেরোই, সন্ধ্যেবেলা দুর্গে ফিরে যাই। আজ ফিরে যাসনি কেন? ফিরে যাচ্ছিলুম তো, এমন সময় তোমরা এসে পড়লে। আমি ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম। সদাশিবের আকার প্রকার দেখে সেনাপতি লিয়াকত খানের বিশ্বাস হলো যে সে সত্যি কথা বলছে। তার সামনে মিথ্যে কথা বলবে এত বুদ্ধি তার নেই। তিনি তখন সেপাইকে বললেন, ওর কোমরের দড়ি খুলে দাও। দড়ি খোলা হলে সদাশিব দড়ি আর লাঠি হাতে মাটিতে বসে আবার কাঁদতে শুরু করল। আরে আবার কি হলো? দুর্গে ফিরে যাবি কি করে? দুর্গের দর তো বন্ধ। দুর্গে ফিরে যাবো, আমি দুর্গে ফিরে যাবো। আমার বড্ড খিদে পেয়েছে। সিপাহীরা হেসে উঠল। সেনাপতিও একটু হাসল। বললেন, এই এটাকে নিয়ে যা, কিছু খেতে দে, আর ছাগলগুলোকে বাবুর্চিখানায় পাঠিয়ে দে। যে সিপাহী সদাশিবকে ধরে এনেছিল সে তাকে বাবুর্চিখানার দিকে নিয়ে চলল। যেতে যেতে জিজ্ঞেস করল, ভুক লাগিয়েছে, কি খাবি? বাজরার রুটি আর তেঁতুলের চাটনি। বাজরার রুটি আর তেঁতুলের চাটনি? সিপাহী হেসে উঠল, বলল, কোফতা কাবাব খাবি না? সে কাকে বলে? আরে গোস্ত, গোস্ত খাসনি কখনো? না না, ও খেলে জাত যায়, ও আমি খাবো না। বিজাপুরি ফৌজে অনেক হিন্দু সৈন্যও ছিল, তাদের আলাদা রান্নার ব্যবস্থা। সিপাহী সদাশিবকে সেখানেই নিয়ে গেল। খোলা জায়গায় উনুন জ্বালিয়ে রান্না চড়েছে। অনেক টিকিধারী পাচক রান্না করছে। সিপাহী একজনকে ডেকে বলল, সেনাপতির হুকুম আছে, এই ছেলেটাকে খেতে দাও। পাচক জিজ্ঞেস করল, এ আবার কে? অত খোঁজে তোমার দরকার কি? যা বলছি করো না। বলে সিপাহী চলে গেল। সদাশিব একা। ছাগলগুলোকে অন্য সিপাহীরা কান ধরে মুসলমানদের বাবুর্চিখানায় নিয়ে গেছে। সদাশিবের মনে একটু দুঃখ হলো, কিন্তু কি করবে? সে দড়িটা কোমরে জড়িয়ে নিল। লাঠিটা পাশে রেখে মাটিতে বসে এদিক ওদিক তাকাতে লাগল। এটা ছাউনির পেছন দিক।
কিছু দূরে 2 সারি গরুর গাড়ির ওপর মোটা মোটা কামান চাপানো রয়েছে, যেন তাল গাছের গুঁড়ি। 2 সারির মাঝখানে সরু গলির মতো জায়গায় কানাত ঢাকা কুপোর মতো জিনিস রয়েছে। 2 দাড়িওয়ালা চৌকিদার বল্লম কাঁধে গরুর গাড়ির সারির দুপাশে পাহারা দিচ্ছে। সদাশিব আন্দাজ করল কানাত ঢাকা জিনিসগুলো বারুদের পিপে। পাছে বৃষ্টি হয়, বারুদ ভিজে যায়, তাই কানাত ঢাকা রয়েছে। কিছুক্ষণ পরে পাচক সদাশিবকে খাবার এনে দিল। জোয়ারের মোটা রুটি, তুরের ডাল আর তেলাকুচোর ভাজি, তার সঙ্গে ঘি। সদাশিব পেট ভরে খেল। তখনও রাত্রি হয়নি, কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে। সদাশিব খাওয়া শেষ করে উঠে ছাউনির এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগল। চারিদিকে লোক লস্কর, হামাল পেয়াদা নিজের নিজের কাজে ব্যস্ত। সদাশিবকে কেউ গ্রাহ্য করল না। ক্রমে রাত্রি হল। চারিদিকে মশাল জ্বলে উঠল। প্রত্যেক তাঁবুতে ভারে ভারে খাবার যাচ্ছে। সেপাইরা খেতে বসেছে। এই ফাঁকে সদাশিব রাত্রির মতো একটা আস্তানা খুঁজতে বেরোল। যেখানে কামানের গরুর গাড়ি সাজানো ছিল, সেখান থেকে 20-25 গজ দূরে একগাদা ফালতু তাঁবু আর কানাত পড়েছিল। সদাশিব তারই মধ্যে গিয়ে গুটিসুটি পাকিয়ে শুয়ে পড়ল। আকাশে পঞ্চমীর চাঁদ পাতলা মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ওদিকে গরুর গাড়ির দুপাশে 2 চৌকিদার টহল দিচ্ছে। সদাশিব পাঁচন বাড়িটা জড়িয়ে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। বেশ এক ঘুম দিয়ে সদাশিব চোখ মেলল। চাঁদ অস্ত গেছে। আকাশের মেঘ কেটে গিয়ে এক আকাশ তারা ঝলমল করছে। ছাউনিতে সাড়া শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। সদাশিব তাঁবু আর কানাতের বিছানার ওপর আস্তে আস্তে উঠে বসল। কোমরে হাত দিয়ে দেখল নারকোল ছোবড়া দড়ি আর চকমকি পাথর ঠিক আছে। লোহা বাঁধানো পাচন বাড়িও হাতের কাছে আছে। এতক্ষণে তার চোখে অন্ধকার সয়ে গেছে। তার কানও খুব তীক্ষ্ণ। সে সমস্ত ইন্দ্রিয় সজাগ করে কিছুক্ষণ শক্ত হয়ে বসে রইল। না, ছাউনির সবাই ঘুমোয়নি। চৌকিদাররা জেগে আছে। কামানের পাশে 2 চৌকিদার আগের মতোই টহল দিচ্ছে। তাছাড়া কয়েকজন চৌকিদার মশাল জ্বালিয়ে সমস্ত ছাউনি ঘিরে চক্কর দিচ্ছে। তারা চক্কর দিতে দিতে মাঝে মাঝে চিৎকার করে হাঁক দিচ্ছে, হুঁশিয়ার হুঁশিয়ার, দুশমনের এলাকায় সাবধানে ঘুমো, হুঁশিয়ার হুঁশিয়ার। মশালের আলোতে চৌকিদারদের দেখে মনে হয় ওরা মানুষ নয়, প্রেত মূর্তি। ওদের বিকট হাঁক শুনে পিলে চমকে ওঠে। সদাশিব মনে মনে মা ভবানীর নাম স্মরণ করে নিল। মা ভবানী রক্ষা করো, মা, মা শক্তি দাও, শক্তি দাও, মা ভবানী রক্ষা করো, রক্ষা করো মা, মা। তারপর হামাগুড়ি দিয়ে তাঁবুর গাদা থেকে নামল। যেদিকে বারুদের পিপে কানাত ঢাকা আছে সেই দিকে চলল। কালো বেড়াল অন্ধকারে যেভাবে চলে সেইভাবে চলল। একটুও শব্দ হলো না। যে চৌকিদারগুলো ছাউনির চারপাশ ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে তারা অন্যদিকে চলে গেল। যে 2 কামান পাহারা দিচ্ছে তাদের মশাল নেই, অন্ধকারেই পাহারা দিচ্ছে। তারা একবার কামানের সারির এধারে আসছে, একবার ওধারে চলে যাচ্ছে। সদাশিব কামানের সারির 10-12 গজের মধ্যে এসে একটা ঝোপের আড়ালে মাটিতে বুক দিয়ে শুয়ে পড়ল। চৌকিদার 2 এদিকেই আসছে। সদাশিব নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল। চৌকিদারদের পায়ের শব্দ
এক জায়গায় এসে থেমে গেল। তারা নিচু গলায় কথা বলছে। একজন বলল, কি মিয়া, ঠান্ডা লাগছে? দ্বিতীয় চৌকিদার বলল, হ্যাঁ গা, বেশ ঠান্ডা। পাহাড়ের দেশ, তাই রাত্রে এত ঠান্ডা পড়ে। একটু আগুন জ্বালতে পারলে বড় ভালো হতো। আগা বলল, খবরদার, আগুনের নাম একদম মুখে এনো না। এই বারুদের কাছে আগুন জ্বালালে গর্দানে আর মাথা থাকবে না। উত্তরে মিয়া কি বলল সেটা শোনা গেল না। তারা আবার কামানের সারির দুপাশ দিয়ে উল্টো দিকে ফিরে চলল। তাদের কথা শুনে সদাশিব নিশ্চিন্ত হল, বারুদের পিঁপে এখানেই আছে। তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যাবার পর সদাশিব ঝোপের আড়াল থেকে বেরোল। হামাগুড়ি দিয়ে ছায়ার মতো গরুর গাড়ির দিকে চলল। তাকে যদি কেউ দেখতে পেত, মনে করত একটা প্রকাণ্ড কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে শিকার খুঁজে বেড়াচ্ছে। মানুষ বলে চিনতে পারত না। 10-12 গজ এইভাবে এগিয়ে গিয়ে সদাশিব সামনের গরুর গাড়ির তলায় লুকিয়ে পড়ল। ঠিক এই সময় শুনতে পেল চৌকিদারেরা ফিরে আসছে। সদাশিব গরুর গাড়ির তলায় মাটির সঙ্গে মিশে নিঃসাড় হয়ে বসে রইল। চৌকিদারেরা সামনাসামনি হয়ে আবার কথা বলল। সদাশিব তাদের পা থেকে কোমর পর্যন্ত দেখতে পাচ্ছে। তারা এত কাছে এসে দাঁড়িয়েছে যে সে হাত বাড়িয়ে তাদের ছুঁতে পারে। একজন বলল, মিয়া, এই সময় এক পেয়ালা সিরাজি হলে কেমন হতো? মিয়া বলল, সিরাজি মাথায় থাক, একবার তাড়ি পেলে পড়তে যেতাম আগা। আগা গলার মধ্যে হাসল। তারপর দুজনে আবার ফিরে চলল। তাদের পায়ের আওয়াজ যখন দূরে চলে গেল, তখন সদাশিব গরুর গাড়ির তলা থেকে ভেতরের দিকে, যেখানে কানাত ঢাকা বারুদের পিপে আছে, সেইখানে ঢুকে পড়ল। কানাতের কোণ তুলে তার তলায় লুকিয়ে রইল। এখানে বেশ নিরাপদ, বাইরে থেকে দেখা যাওয়ার ভয় নেই। এতক্ষণে সদাশিব ঠিক জায়গায় এসে পৌঁছেছে। এবার আসল কাজ। কানাতের তলায় কিছু দেখা যাচ্ছে না, মিশমিশে অন্ধকার। সদাশিব হাতড়ে হাতড়ে দেখতে লাগল। তার হাতে ঠেকল একটা পিঁপের গা। পিঁপের উপর তক্তা ঢাকা, তার উপর কানাত। সদাশিব তক্তার তলায় হাত ঢুকিয়ে দিল। বালির মতো গুঁড়ো পিঁপেতে ভরা রয়েছে। শিবাজি মহারাজ শিখিয়ে দিয়েছেন। সদাশিবের বুঝতে বাকি রইল না যে এটা বারুদ। তার বুক নেচে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে বুকের স্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। একটা ভয়ঙ্কর আওয়াজ। নিঃশব্দ রাত্রির মাঝখানে এই আওয়াজ যেন আকাশ ফাটিয়ে বেরিয়ে এলো। কিছুই নয়, ছাউনিতে রাত দুপুরের ঘণ্টা বাজছে। কিন্তু সদাশিব প্রস্তুত ছিল না, তাই একেবারে কাঠ হয়ে গিয়েছিল। ঘণ্টা থেমে যাওয়ার পরও সে খানিকক্ষণ আড়ষ্ট হয়ে রইল। তারপর শুনতে পেল ছাউনির চৌকিদারেরা হাঁক দিতে দিতে চলে গেল। হুঁশিয়ার হুঁশিয়ার, দুশমনের এলাকায় সাবধানে ঘুমো। সদাশিব চাপা নিঃশ্বাস ফেলল। এইবার কোমর থেকে নারকোল ছোবড়ার দড়ি খুলে তার একটা মুখ সে পিপের বারুদের মধ্যে গুঁজে দিল। দড়ির অন্য মুখটা মাটিতে রেখে কষি থেকে চকমকি পাথরের নুড়ি বার করল। পাঁচন বাড়ির মুঠ লোহায় বাঁধানো। সদাশিব অতি সন্তর্পণে লোহা দিয়ে চকমকি ঠুকতে লাগল। খুব আস্তে ঠুকতে হবে, কানাতের বাইরে আওয়াজ না যায়। চৌকিদারেরা যদি আওয়াজ শুনতে পায় তাহলেই সর্বনাশ। আগুনের ছোট ছোট ফুলকি বেরিয়ে ছোবড়া দড়ির মুখে পড়তে লাগলো।
ক্রমে দড়ির মুখে আগুন ধরল। একটুখানি আগুন, প্রায় চোখে দেখা যায় না, কিন্তু একবার যখন ধরেছে তখন আর নিভে না। দড়ি পুড়তে পুড়তে আগুন বারুদের পিপের দিকে ঢুকবে, আর তখন বাইরে চৌকিদার দুজন নিশ্চিন্ত মনে টহল দিচ্ছে। তারা জানে না তাদের হাতের কাছে কি ভয়ঙ্কর আগুন জ্বলছে। তারপর সুযোগ বুঝে সদাশিব কানাতের তলা দিয়ে বেরিয়ে এলো। ছায়ার মতো ছাউনি পেরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে দুর্গের দিকে ছুটল। কেউ কিচ্ছু জানতে পারল না। দুর্গের দরজায় সদাশিব পাঁচন বাড়ি ঠোকা দিল। স্বয়ং শিবাজি দরজা খুলে দিলেন। তার পেছনে দুর্গের সমস্ত লোক কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। শিবাজি জিজ্ঞেস করলেন, সদাশিব, কাজ হয়েছে? সদাশিব বলল, হয়েছে। শিবাজি দু হাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুর্গের ছাদে আলসের ধারে সবাই দাঁড়িয়ে আছে। অন্ধকার ভেদ করে তাদের দৃষ্টি দূরে ওই ছাউনির ওপর গিয়ে পড়েছে। ছাউনি ভালো করে দেখা যাচ্ছে না, কেবল তারার আলোয় সাদা তাঁবুর আভা, আর তাদের ঘিরে জোনাকির মতো মশালের আলো পাক খাচ্ছে। শিবাজি মাঝখানে দাঁড়িয়েছেন, তার এক পাশে সদাশিব, অন্য পাশে তানাজি আর জেসাজি। কারুর মুখে কথা নেই, সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করছে। নির্দয় শত্রুর হাত থেকে উদ্ধারের একমাত্র উপায় নারকোল ছোবড়া দড়ির মুখে এতটুকু আগুন। সময় যেন আর কাটে না, একটি মুহূর্ত কাটছে আর সদাশিব ভাবছে, এখনো কিছু হচ্ছে না কেন? 3 হাত দড়ি জ্বলতে এতক্ষণ সময় লাগে? তবে কি আগুন নিভে গেছে? ক্রমে পূবের আকাশে একটুখানি আলোর ছোঁয়া লাগলো। দক্ষিণ দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো। রাত্রি শেষ হয়ে আসছে। হঠাৎ ছাউনির মাটি বিদীর্ণ করে আগুনের একটা উচ্ছ্বাস আকাশে ছড়িয়ে পড়ল। তার তীব্র আলোতে চোখ ঝলসে যায়। তারপর এলো আওয়াজ। কি ভীষণ আওয়াজ! 1 লক্ষ রাক্ষস যেন একসঙ্গে গর্জন করে উঠল। একটা দমকা হাওয়া আগুনের হলকার মতো দুর্গের ওপর দিয়ে বয়ে গেল। আবার অন্ধকার। হর হর মহাদেব! দুর্গের ছাদে তানাজি টপ করে সদাশিবকে কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন। শিবাজি বললেন, জয় মা ভবানী, চলো এখনই দুর্গ থেকে বেরোতে হবে। ভোরের আলো ফুটতে না ফুটতে শিবাজি তার 250 সৈন্য নিয়ে বেরোলেন। যেখানে ছাউনি ছিল সেখানে ছাউনির চিহ্ন নেই। প্রায় 500 সেপাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। জ্যান্ত মানুষ একটাও নেই, সব পালিয়েছে। ঝলসানো মাটির ওপর কেবল তালগাছের বুড়ির মতো কামানগুলো পড়ে আছে। গরুর গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবু ছাউনিতে এবং তার আশেপাশের জায়গায় অনেক জিনিস পাওয়া গেল। টাকা, মোহর, হাঁড়ি কুঁড়ি, বল্লম, তলোয়ার, আরো কত ধাতু নির্মিত জিনিস। শিবাজির সৈন্যরা যে যা পেল দখল করল। শিবাজি কামানগুলোকে দখল করলেন। কামান দুর্গে তুলে নিয়ে যাওয়া হলো। একটা কামান তুলে নিয়ে যেতে 30 জন লোক লাগলো। অনেক কামানের গোলাও চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেগুলোও আনা হলো। শিবাজি বললেন, এই কামান দিয়ে আমি তোরনা দুর্গ রক্ষা করব, যত ইচ্ছে শত্রু আসুক, আর ভয় করি না। সদাশিব বলল, কিন্তু বারুদ? শিবাজি বললেন, বারুদ তৈরি করতে জানে এমন আতশ কারিগর পুনায় অনেক আছে, তাদের নিয়ে আসবো। বারুদ তৈরি করা শক্ত নয়, কামান ঢালাই করাই শক্ত।
এখন কামান পেয়েছে, আর কারুর সাধ্য নেই তোরনা দুর্গ কেড়ে নেয়। বিকেলবেলা সবাই দুর্গে ফিরে এলেন। সবাই আনন্দে আত্মহারা। সবাই সদাশিবকে কাঁধে তুলে নাচতে চায়, কিন্তু সদাশিব পালিয়ে বেড়াচ্ছে। কাঁধে উঠে নাচা তার অভ্যেস নেই। সন্ধ্যের সময় জিজাবাই তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, কি খাবি বল? সদাশিব বলল, দুধের হালুয়া বানিয়ে দাও। সদাশিব আগে কখনো দুধের হালুয়া অর্থাৎ লাউয়ের হালুয়া খায়নি। শুনছিলেন সদাশিবের অগ্নিকাণ্ড। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার মীর। গল্প পাঠে এবং শিবাজি ও লিয়াকত খাঁর ভূমিকায় দীপ। সদাশিবের চরিত্রে সোমক। রত্নাজি ও ফৌজদার জগন্নাথ বসু। জিজাবাই ইন্দ্রাণী। তানাজি ও সিপাহীর ভূমিকায় পুষ্পল। জেসাজির ভূমিকায় রিচার্ড। এছাড়া অন্যান্য চরিত্রে অরুণাংশু, সন্দীপন, মনোজিৎ, রিচার্ড ও অভিষেক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ, অভিষেক। বিশেষ সহযোগিতায় লাবণ্য এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।